শ্রীরাম নবদ্বীপে এলে মানুষ বিভিন্ন মন্দিরের বিগ্রহ দর্শন করে রীতিমতো আপ্লুত হয়, আনন্দিত হয়। তার উপলব্ধির যে ঝোলাটা, সেই ঝোলাটাও বেশ ভারী হয়ে ওঠে। কারণ নবদ্বীপ শুধু তীর্থস্থান নয়, নবদ্বীপ বহু মন্দিরের একটা সমাবেশ, বহু মন্দিরের সমাবেশ এই নবদ্বীপে। বিভিন্ন দেবদেবীর মূর্তি যেমন সেখানে আছেন, প্রাচীন পোড়ামার বৃক্ষ জননীয় যেমন সেখানে আছেন, তেমনি শিব এই নামে পরিচিত বিভিন্ন যুগে সেবিত, পূজিত, আরাধিত প্রস্তরখণ্ড সেখানে দেখা যায়। বুড়ো শিব বলুন, যোগনাথ বলুন, মালদেব বলুন, কবে কোথায় পাওয়া গিয়েছিল, কে প্রথম পুজো করেছিলেন, কে প্রথম তাদের বিভিন্ন রকম অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন রাস্তায়, এগুলো কিন্তু সত্যিই দুরাগত মানুষকে আপ্লুত করে। নবদ্বীপে শুধু শিবের গাজন আছে তাই নয়, শিবের বিয়েও দেওয়া হয়, যেটা কোথাও নেই ভূভারতে। কারণ গাজনটা বৌদ্ধ ধর্মের অনুষ্ঠান। ধর্ম গর্জন বলে একটা শব্দ আছে বৌদ্ধ ধর্মে, এই গর্জন থেকে গাজন কথাটা এসেছে। সুতরাং নবদ্বীপ যে একসময় বৌদ্ধদের করতলগত ছিল বা বৌদ্ধ ধর্মের করতলগত ছিল, এটা কিন্তু বিশ্বাসযোগ্য। এবং বিভিন্ন বৌদ্ধ অনুষ্ঠান হিন্দু ধর্মের নামে নামাঙ্কিত হয়ে এখনও নবদ্বীপে চলে বা আশপাশে চলে। এবং শিবও যাদের আমরা দেখি, বুড়ো শিব, যোগনাথ, মালদেব, বালকনাথ, এই নামগুলোও কিন্তু বড় আশ্চর্যজনক। কোথাও কি কেউ দেখেছেন বালকনাথ শিবের নাম? কোনো অভিধানে কি আছে যে বালকনাথ ইজুকাল টু মহাদেব? কোথাও নেই। মালদেব কোথাও কি আছেন যে মালদেব মানে মহাদেব? এগুলো বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত শিবের বিবরণ আমরা যেমন নবদ্বীপে পাই, তেমনি নানা অনুষ্ঠানেও নবদ্বীপ সারা বছরই একবারে হৈ হৈ রবে ছুটতে থাকে। একটা বছর ঘুরে আসে, একটা সন চলে যায়, আবার একটা নতুন শতাব্দী, নতুন সন আসে, নতুন বছর শুরু হয়। কিন্তু নবদ্বীপে কিন্তু কোনো কিছুই প্রাচীন হয় না, পুরনো হয় না, হারিয়ে যায় না। নবদ্বীপ আবার নতুন করে জেগে ওঠে। সেই নবদ্বীপেরই আমরা সবাই বাসিন্দা। নবদ্বীপে আমাদের জন্মস্থানও বটে, জন্মও বটে, কর্মস্থানও বটে। এবং নবদ্বীপ, সেই নবদ্বীপ আজ থেকে 500, 550, 600 বছর আগে যে নবদ্বীপের অবস্থান ছিল, গঙ্গা তীরবর্তী নবদ্বীপ, সেই নবদ্বীপ আজও আছেন। সেই সময় নবদ্বীপের যে অবস্থান ছিল, সেই অবস্থান থাকলেও হয়তো গঙ্গা পাল্টিয়েছেন, গঙ্গার গতিপথ পরিবর্তিত হয়েছে। গঙ্গা ছিলেন পশ্চিম বাহিনী, নবদ্বীপের পশ্চিম দিকে গঙ্গা বহমানা ছিলেন, এখন তিনি পূর্ব বাহিনী, পূব দিকে বহমানা। নবদ্বীপের ইতিহাস এইভাবেই কিন্তু বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে যুগে যুগে। দূর অতীতে যখন আমরা নবদ্বীপকে একটু ভাবতে চেষ্টা করি বা বিভিন্ন গ্রন্থাদির মাধ্যমে যখন নবদ্বীপকে একটু ধরবার চেষ্টা করি, ছোঁবার চেষ্টা করি, উপলব্ধি করবার চেষ্টা করি, তখন দেখি সেই নবদ্বীপ এবং আজকের নবদ্বীপে ফারাক অনেক। আজকের নবদ্বীপ আধুনিক নবদ্বীপ, সেদিনের নবদ্বীপ প্রাচীন নবদ্বীপ, ইতিহাসের নবদ্বীপ। ইতিহাসের নবদ্বীপ বলতে সেই বল্লাল সেনের যুগ, সেই লক্ষণ সেনের যুগ, যে যুগে বাঙালি নিজেদের মহিমায় বিরাজ করত, সেই যুগ। তারপরে কত জল গঙ্গা দিয়ে বয়ে গিয়েছেন, কত রকম ঘটনা ঘটেছে নবদ্বীপের আশপাশে, নবদ্বীপের ওপরে, নবদ্বীপের বুকের ওপরে। নবদ্বীপ কিন্তু সেই নবদ্বীপই আছে।
দেশ ভাগ হয়েছে, এই নবদ্বীপে হাজার হাজার মানুষ এসেছেন পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে, তারা সবাই নবদ্বীপের আশপাশ ভরিয়ে দিয়েছেন তাদের উপস্থিতিতে। আজকের নবদ্বীপে কিন্তু তাদেরই একটা সংখ্যাধিক্য দেখতে পাওয়া যায়। এরা সবাই পূর্ববঙ্গের মানুষ। নবদ্বীপের প্রাচীন ইতিহাসের সঙ্গে এদের কোনো যোগ নেই, কিন্তু আজ এরা নবদ্বীপের মানুষ হয়ে গিয়েছেন, নবদ্বীপের স্থানীয় অধিবাসী হয়ে গিয়েছেন। প্রায় অর্ধ শতাব্দী হয়ে গেছে প্রায় তাদের উপস্থিতি বা তাদের আসা যাওয়া। বাংলাদেশ আবার নতুন দেশে পরিণত হয়েছে, বঙ্গভূমি আবার ভাগ হয়ে গেছে এবং সেখানে মানুষ আলাদা সংস্কৃতি নিয়ে চলছে। নবদ্বীপ চলছে তার নিজস্ব জায়গায়, নিজস্ব উপলব্ধিতে, নিজস্ব অনুভবে। শ্রীচৈতন্যদেব এই নবদ্বীপেই জন্মেছিলেন। যে গঙ্গার তীরে তার জন্মস্থান ছিল, সেই গঙ্গা কিন্তু সরে গিয়েছেন অনেক। পূর্ববাহিনী বা পশ্চিম বাহিনী গঙ্গা এখন পূর্ববাহিনী হয়ে গিয়েছে। নবদ্বীপের পশ্চিমে গঙ্গা ছিলেন, খাত আছে আজও, সেই গঙ্গা এখন নবদ্বীপের পূর্ব দিকে বহমানা। তার মানে নবদ্বীপের ইতিহাসটাও পাল্টে গেছে, ভূগোলটাও পাল্টে গেছে। ইতিহাস তো পাল্টে হবে বটেই, ভূগোলটাও পাল্টে গেছে। এখন নবদ্বীপের ভূগোল খুব ভালো করে বুঝতে গেলে মানুষকে ইতিহাসটা ভালো করে পড়ে তবে ভূগোলটা বুঝতে হবে, নইলে কিন্তু সে এলোমেলো করে ফেলবে সব কিছু। কারণ নবদ্বীপের ওপর দিয়ে কয়েক শতাব্দী চলে গিয়েছে, পার হয়ে গিয়েছে। ইতিহাসের কত ঘটনার কেন্দ্রস্থল ছিল একসময় নবদ্বীপ। বল্লাল সেনের আমল, লক্ষণ সেনের আমল, সেই আমলগুলো গিয়েছে। তারপরে এসেছে বাইরের মানুষ এই নবদ্বীপকে শাসন করতে। তারা শাসন করেছে, বাঙালি তাদের শাসনের অধীন হয়েছিল এক সময়। এই নবদ্বীপেই আমরা আজকে বাস করি। এই নবদ্বীপকে নিয়েই আমাদের চর্চা, এই নবদ্বীপকে নিয়েই আমাদের ইতিহাস অনুভব, এই নবদ্বীপকে নিয়েই আমাদের ভূগোলের ভাবনা, সব কিছু নেই নবদ্বীপকে নিয়ে। 9টা দ্বীপকে খুঁজতে যান অনেকেই। ভক্তিরত্নাকরে 9টা দ্বীপের কথা উল্লেখ আছে। সত্যি কি তাই? নবদ্বীপ 9টা দ্বীপের একটা সমাবেশ মাত্র না। গঙ্গার তীরে উদ্ভূত নূতন দ্বীপ নবদ্বীপ। কারণ নদী যখন আস্তে আস্তে সাগরের কাছাকাছি এসে যায়, তখন নদীর যে প্রশস্তি, সেই প্রশস্তিটা বেড়ে যায়, অনেক বেড়ে যায়। আর তারপর দেখা যায় মাঝখানে খানিকটা জায়গা এসে গেল, স্থলভূমি তৈরি হয়ে গেল, বা বালিতে, পলিমাটিতে নদীর সেই পলিমাটির দুপাশ দিয়ে শাখা নদী বা নদীর দুটো ধারা বয়ে গেল। এইভাবেই নানা রকম ধারায় বিভক্ত হয়ে মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। যারা এই কবিতা পড়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে গঙ্গা এইভাবেই নানা ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশটাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করেছেন তো বটেই, ভূগোলও পাল্টিয়ে দিয়েছেন। ইতিহাসের গতিপথও কিছুটা এলোমেলো হয়ে গেছে। ইতিহাসকে বুঝতে গেলে আমাদের নিজেদের ফিরে যেতে হবে, কিন্তু সেই যুগে কয়েক শতাব্দী পূর্বে। যাক, আমার বক্তব্য আর কিছু নয়, আপনাদের ইতিহাস শেখানোও নয়, ভূগোল শেখানোও নয়। আমার বক্তব্য হলো সেই প্রাচীন নবদ্বীপ ধীরে ধীরে কীভাবে আজকের নবদ্বীপে পরিণত হলো সেই নিয়ে একটা আলোচনা রাখা। আর এই যে গতিপথ, এই যে কালের গতিপথ, এই কালের গতিপথে কত ঘটনা যে ঘটেছে, কত রকম ঘটনা যে এখানে ঘটতে পারে, সেগুলোকে নিয়ে যদি একটু চর্চা করা যায়, যদি আমরা একটু চর্চা করি, ক্ষতিটা কি? আমরা তো প্রত্যেকেই ভাবি আমাদের অতীতকে নিয়ে একটু বসতে, অতীতকে নিয়ে একটু ভাবতে, অতীতকে নিয়ে একটু চিন্তা করতে। তা সেই নবদ্বীপের অতীতকে নিয়ে যদি আমরা কেউ একটু ভাবনায় বসি, আমরা তো ভাবতে পারি, অনায়াসে পারি। সেই ভাবনাতেই একটু বসলাম আজকে, যে আসুন নবদ্বীপকে নিয়ে একটু ভাবা যাক। আজ থেকে 1000 বছর আগে নবদ্বীপ কেমন ছিল, 700 বছর আগে নবদ্বীপ কেমন ছিল, 500 বছর আগে নবদ্বীপ কেমন ছিল, 300 বছর আগে নবদ্বীপ কেমন ছিল, 200 বছর আগে নবদ্বীপ কেমন ছিল, 100 বছর আগে নবদ্বীপ কেমন ছিল, একটু ভাবলে কেমন, ক্ষতিটা কি?
নিশ্চয়ই এটা খুব দোষাবহ কিছু নয় বা দোষের কিছু নয়। এইভাবে আমরা কিন্তু আমাদের এই ভূখণ্ডটাকে নিয়ে অনায়াসে চিন্তা করতে পারি। কারণ এই ভূখণ্ডে শুধু শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন তাই নয়, এই ভূখণ্ড থেকেই সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে এক হরিনাম সংকীর্তনের জোয়ার বয়ে গিয়েছিল। এটাই তার সেই উৎসস্থান। এখান থেকেই হরিনাম সংকীর্তন সর্বত্র ছুটেছিল। হরিনাম সংকীর্তনের পতাকা বহন করে অজস্র মানুষ ছুটে গিয়েছিলেন দেশ থেকে দেশান্তরে, কাল থেকে কালান্তরে, শুধু মহাপ্রভুর বার্তা নিয়ে, শুধু হরিনামের বার্তা নিয়ে। আজও তার রেশ পাওয়া যায়। দোল আসছে সামনে, যখন গোবিন্দের দোলযাত্রা উৎসব আপনারা সবাই দেখতে পাবেন, যারা নবদ্বীপে আসেন বা নবদ্বীপে যারা থাকেন। নবদ্বীপে ঠাঁই নাই ছোট সে তরি, সেই রবীন্দ্রনাথের কবিতার লাইনটা মনে পড়ে যায়। এত ভিড় হয় যে বড্ড ছোট মনে হয় শহরটাকে, গিজগিজ করে মানুষ। কে যে কোত্থেকে এসেছে, কে যে কোত্থেকে এসেছেন বা আসবার চেষ্টা করছেন তার ইয়ত্তা নেই। আমরা কিন্তু সত্যি অবাক হয়ে যাই। আমি শৈশব থেকে দেখে আসছি আমার জন্মভূমি এই নবদ্বীপকে। আগে কিন্তু এতটা ভিড় হতো না। আজ থেকে ধরুন 40 বছর আগে যদি পেছিয়ে যাই, 50 বছর আগে যদি চলে যাই, তাহলে কিন্তু এত ভিড় আমি পাইনি। আমি আজকে 75-76 বছরের মানুষ, বয়স হয়ে গেল প্রায়। এইবার কিন্তু বুঝতে পারি বা এখন উপলব্ধি হয় যে দিন যত যাচ্ছে দূর দূরান্তের মানুষের তত তৃষ্ণা বাড়ছে নবদ্বীপকে জানার, নবদ্বীপকে চেনার, নবদ্বীপকে অনুভব করার। কেন? এই কেনর উত্তর একটাই, এখানে নাকি শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন, এখানে নাকি নিত্যানন্দ প্রভু এসেছিলেন, এখানে নাকি গৌর নিত্যানন্দের মহামিলন হয়েছিল, এখানে নাকি হরিনাম সংকীর্তনের জোয়ার বয়ে গিয়েছিল, এখানে নাকি জগাই মাথায় উদ্ধার হয়েছিল। কোন জগাই মাথায়? যারা উৎপীড়ন করেছিল একদিন নবদ্বীপের মানুষকে, সেই উৎপীড়ক জগাই এবং মাধাই তারা হরিনামে মত্ত হয়ে শ্রীচৈতন্যের এবং নিত্যানন্দের চরণ প্রান্তে এসে পড়েছিল। ভাবা যায় না, কিন্তু আমরা ভাবতে পারবো না এগুলো, কিন্তু ঘটনাগুলোর ইতিহাস কিন্তু আমরা পাই, গ্রন্থ খুললেই পাই। যে কোনো কীর্তনিয়া জগাই মাধাই উদ্ধার পালা কীর্তন যখন করেন, শ্রোতার দিকে তাকালে দেখা যায় শ্রোতার চোখ জলে ভিজে গেছে। তারা রীতিমতো চোখের জল মুছছে তাদের কাপড়ের খুঁট দিয়ে, শাড়ির আঁচল দিয়ে। এই নবদ্বীপ, সেই নবদ্বীপ আমাদের জন্মস্থান, সেই নবদ্বীপ আমাদের কর্মস্থান, সেই নবদ্বীপ আমাদের ধর্মস্থান, সেই নবদ্বীপ আমাদের তীর্থস্থান। আমরা কোনটা ছেড়ে কোনটা রাখবো, কোনটা গ্রহণ করব? ধর্মস্থান রূপে ভাবব, তীর্থস্থান রূপে ভাবব, কর্মস্থান রূপে ভাবব, না দিন এনে দিন খাওয়া মানুষগুলোর দিকে তাকিয়ে তাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ নিয়ে চিন্তা করব? কোন মানুষগুলোকে নিয়ে ভাবব? সব রকম মানুষ এখানে আছেন। দেশ ভাগ হয়েছে, কাতারে কাতারে মানুষ এসেছেন নবদ্বীপে, যে না মরতে যদি হয় নবদ্বীপ ধামে গিয়ে মরব। এটা ধাম, এটা শ্রীচৈতন্যের আবির্ভাব ক্ষেত্র, অতএব ধামে মৃত্যুটা অনেক কাঙ্ক্ষিত মৃত্যু। এইভাবে মানুষ একদিন নবদ্বীপে এসেছেন, ঘর বাড়ি বেঁধেছেন, সংসার ফেঁদেছেন, ছেলে মেয়ের পিতা মাতা হয়েছেন। কত মানুষ তার ইয়ত্তা নেই। কে কার খবর রাখে? আমরা কতটুকু কার খবর রাখি? কিন্তু তবু এটা সত্য যে সময় তো থেমে থাকে না, সময় এগিয়ে চলে। সময় রীতিমতো ঝড়ের গতিতে এগিয়ে চলছে, এবং আজকে যেটা বর্তমান, কাল সেটা নিকট অতীত, পরশু সেটা দূর অতীত। এইভাবেই চলছে দিনগুলো আমাদের। তাই নবদ্বীপের বুকে কত যে ঘটনা ঘটছে, নবদ্বীপের এদিক ওদিকে কত রকম যে ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু আমরা কেউ করতে পারি না, হিসাব করতে পারি না। তাই নবদ্বীপকে নিয়ে একটা চিন্তা ভাবনা, উপলব্ধি আমাদের প্রত্যেকের প্রয়োজন। আমরা শহর নবদ্বীপকে নিয়ে যেন চিন্তা না করি,
বা পড়ে না থাকি, চিন্তায় আমাদের সময় যেন ব্যয়িত না হয়, আমাদের যেন সময় ব্যয়িত হয় ইতিহাসের নবদ্বীপকে নিয়ে, ভাবের নবদ্বীপকে নিয়ে, ভজনের নবদ্বীপকে নিয়ে, অনুভবের নবদ্বীপকে নিয়ে, আস্বাদনের নবদ্বীপকে নিয়ে, শ্রীচৈতন্যের নবদ্বীপকে নিয়ে, নিত্যানন্দের নবদ্বীপকে নিয়ে, শ্রী সীতানাথ শ্রী অদ্বৈতের নবদ্বীপকে নিয়ে আমাদের যেন চিত্তটা আন্দোলিত হয়। এটা আমাদের দরকার, এটা আমাদের প্রয়োজন। তবেই আমরা এই অন্ধকার যে বর্তমান যুগ, সেই যুগে দাঁড়িয়ে আমরা আলোর রোশনাইকে খুঁজে পাব, আলোকে খুঁজে পাব, আমাদের বাঁচার রসদ আমরা খুঁজে পাব। আমি সেই হিসাবেই একটা আলোচনার মুখপাত আজকে আপনাদের কাছে রাখলাম। আসুন সেই নবদ্বীপকে নিয়ে আমরা একটু ভাবি, সেই নবদ্বীপকে নিয়ে আমরা একটু চিন্তা করি, সেই নবদ্বীপকে নিয়ে আমরা একটু ভাবনার জগৎটা খুঁজে বেড়াই, সেই নবদ্বীপকে আমাদের সন্তানের কাছে, সন্তান সন্ততির কাছে তুলে ধরি, তারাও যেন তাদের ভাবনার দৃষ্টি দিয়ে নবদ্বীপকে ভাবতে চেষ্টা করে। আজ এই পর্যন্ত রাখলাম।